নমস্কার। একটু গ্যাপ হয়ে গেল, তার জন্য খুব দুঃখিত। তো আমরা আগের দিনে চন্দ্র নিয়ে কিছু বেসিক ডিসকাস করেছিলাম। তো চন্দ্র নিয়ে এরপরেও আরও ভবিষ্যতে অনেক কিছু ডিসকাস করব, কারণ চন্দ্র তো আমাদের মনের অধিকারী। তো তাকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে। আজকে যেটা বেসিক, দেখুন আমি কিন্তু জানেন তো, আমি না কাউকে অ্যাস্ট্রোলজিটা খুব চট করে শেখাই না, কিন্তু তা সত্ত্বেও কিছু খুব ডিসেন্ট ধারণা দিয়ে দিতে চাই। দেখুন, আমাদের রাশিচক্রটা হচ্ছে 12টা ঘর নিয়ে অবস্থিত, কিন্তু সেখানে 12টা ঘরের মধ্যে 9টা মাত্র গ্রহ অবস্থান করছে। এবং খুব ভাইটালি যেটা বলার ছিল আর কি, বিচারটা আমরা চন্দ্র থেকে বিচার করি কেন, যে আমার কালকের দিনটা কেমন যাবে, আগামী 1 বছর কেমন যাবে, চন্দ্র থেকে কোন কোন গ্রহ কোন কোনভাবে বিচার করছে। এবং বিচার করার আগে একটা জিনিস তো আমাদের ডেফিনেটলি দেখতেই হবে। ধরুন আমি যে সিটটাতে বসে আপনাদের সাথে কথা বলছি, তো নক্ষত্র কোন, সেই গ্রহটা পার্টিকুলার কোন নক্ষত্রে বসে আছে, সেই নক্ষত্রের অবস্থানের উপরে তার সেই গ্রহের বলাবল বিচার। এবং এটা খুব ভীষণ 200% কারেক্ট। সাপোজ আপনি যে সিটটায় বসে আছেন, হঠাৎ করে আপনার যা বডি ওয়েট, সেই বডি ওয়েটের জন্য সিটটা হয়তো একটুখানি কোনোভাবে ডিস্টার্ব হয়ে গেল, আপনি পড়ে গেলেন মাটিতে। তার মানে কী হলো, সেই গ্রহটা পার্টিকুলার যে সিটে আছে, বা আমি যে চেয়ারটাতে বসে আছি, যে চেয়ারে বসে আমি কথা বলছি, সেই চেয়ারের বলাবলটা কিন্তু অনেক কম, তাই না? এটা খুব সিম্পল লজিক। এই সম্বন্ধে খুব যদি সোজাসুজি কথা বলি, 90% জ্যোতিষী কিন্তু নক্ষত্রের বিচারটা করতে পারে না। যেমন ভেরি রিসেন্ট শনি রাহু নক্ষত্রে অবস্থা করছে। তো শনি রাহু নক্ষত্রে অবস্থান, এটা কি আদৌ শনি তার শুভ ফলাফলটা 100% দিয়ে যেতে পারবে? পারবে না। আর আরেকটা কথা অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার, যারা কেমিস্ট্রি বা রসায়নবিদ্যা নিয়ে পড়াশোনা করেছে, রাহু কিন্তু বেসিক্যালি একটা ক্যাটালিস্টের কাজ করে। রাহুর অসম্ভব খিদে, সেই খিদে সে চেপে রাখতে পারে না। সে সামনে যেটা পাবে একদম খুব সুন্দরভাবে সে সেটাকে গিলে ফেলবে। কিন্তু রাহুর যেহেতু গলাটা কাটা, সে সেই খাবারটা আদৌ হজম করতে পারে না। তো আমি পৃথিবীর কথা তো অনেক বড় জায়গায় চলে গেলাম। আমি কলকাতা শহরে এমন প্রচুর লোককে দেখেছি, সে কিন্তু প্রচুর সম্পত্তির অধিকারী, কিন্তু আদৌ সেই সম্পত্তিটা সে কতটা রাখতে পেরেছে। রাহু, হ্যাঁ ডেফিনেটলি রাহু হয়তো সাময়িক তাকে একসাথে অনেক অনেক সম্পত্তির মালিক করে দিয়েছে, কিন্তু সেই রাহু আদৌ কি সেই সম্পত্তিটা রাখার মতো জায়গায় ছিল? রাহু তার কোন ভাবে ছিল, লগ্নভাবে কোথায় ছিল, বা রাশিভাবে কোথায় ছিল, সেটা কিন্তু আমরা কেউই জানি না। বা যে সেই সম্পত্তিটা পেল ইনস্ট্যান্ট, সেও কিন্তু জানলো না যে রাহু কোনভাবে ছিল, কতদিনের জন্য ছিল, এবং কোন নক্ষত্রে ছিল। সেই সম্পত্তিটা সে কি আদৌ সারা জীবনের জন্য অধিকারী? একেবারেই না। আর বেসিক আরেকটা কথা হচ্ছে যে, দেখুন আমরা তো মানুষ, তো মানুষ হয়ে যাওয়ার যখন জন্মেছি, তখন 3টে গ্রহের সম্মুখীন কিন্তু আমাদের হতেই হবে। ইনফ্যাক্ট সব কটা গ্রহেরই সম্মুখীন আমাদের হতে হবে। কিন্তু মানুষের মনে একটা ভীতি আছে যে রাহু, শনি, মঙ্গল, এই 3টে নাকি বেসিক্যালি পাপগ্রহ। এটা কিন্তু নয়, এই ধারণাটা একদমই ভুল।
রাহু, শনি, কেতু ছাড়াও পাপগ্রহ হয়তো আপনার বৃহস্পতিও হতে পারে। কেন, দ্বিতীয় ভাবের অধিপতি আর একাদশ ভাবের অধিপতি, বেসিক্যালি এই দুটো গ্রহকে আমরা মারক হিসেবে গণনা করি। তো অতএব বৃহস্পতি আপনার ক্ষেত্রে মারক হতে পারে, বুধও আপনার ক্ষেত্রে মারক হতে পারে, রাহু, মঙ্গল, শনির গ্রহ তো আমি একটু আগেই বলে দিলাম। তো অতএব যে কোনো গ্রহই কিন্তু আপনার লগ্ন সাপেক্ষে সে কোন ভাবের অধিপতি, বেসিক্যালি কোন ভাবের অধিপতি মানে বলুন তো। আমি কিন্তু যখনই কোনো হরস্কোপ বিচার করতে বসি, তো আমার মেন কাজ থাকে তার বেসিক যে ইমপ্রুভমেন্ট। অতএব লগ্ন ভাবের অধিপতি, পঞ্চম ভাবের অধিপতি আর নবম ভাবের অধিপতি, সে কোথায় আছে, কোন নক্ষত্রে অবস্থান করছে। এবং তাহলে কি আমরা চতুর্থ ভাব ছেড়ে দেবো, সপ্তম ভাব ছেড়ে দেবো, দ্বিতীয় ভাব ছেড়ে দেবো, একাদশ ভাব ছেড়ে দেবো বা দ্বাদশ ভাব ছেড়ে দেবো? একেবারেই নয়। কিন্তু বেসিক যদি আমার কাউকে একটা পার্মানেন্ট জায়গায় স্টেবল করতে হয়, তাহলে আমি তার লগ্ন, পঞ্চম, নবম ভাব অবশ্যই বিচার করি। এটা অবশ্যই বিচার্য বিষয়। এবং সেটা কিন্তু নয়, আরও সূক্ষ্ম বিচারে গেলে নবম ভাবের একাদশ স্থান দেখতে হবে, পঞ্চম ভাবের একাদশ স্থান দেখতে হবে, এবং ডেফিনেটলি লগ্ন ভাবেরও একাদশ ভাবটা আমাকে দেখতে হবে। কারণ না, যতই আমরা একাদশ ভাবকে মারক বলে ভাবি, 11th হাউস থেকে কিন্তু আমরা মেন গেনটা বিচার করি। আর বাদ বাকি থাকলো বৃহস্পতি। দেখুন, বৃহস্পতি পার্টিকুলার কয়েকটা রাশি লগ্নের ক্ষেত্রে ভীষণভাবে প্রভাব দেয়। ধনু রাশি, মীন রাশি, মেষ রাশি, তো আরও কয়েকটা রাশি, কর্কট। হ্যাঁ, তো এই 3-4টে রাশি লগ্নের ক্ষেত্রে আমরা কিন্তু বৃহস্পতির প্রভাবটাকে মারাত্মকভাবে বিচার করি। আমার চোখে দেখা, আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি কোনো একটা সময় একটা ট্রেনে ট্রাভেল করছিলাম, তো সে আমার বন্ধুই ছিল হিসেব মতো। তো তার লগ্নে ঠিক সপ্তমে বৃহস্পতি অবস্থান করছিল। তো সেদিনকে সেন্ট্রাল ভিজিলেন্স চেকিং ছিল। তো ট্রেনের প্রত্যেকটা লোককে কিন্তু সে ধরলো। বাট আমার যে জানাশোনা লোকটা ছিল, তার যেহেতু লগ্নে ডাইরেক্টলি বৃহস্পতির দৃষ্টি ছিল, সে কিন্তু আনটাচেবল থেকে গেল। তো কাজেই দেখুন, এক একটা জ্যোতিষশাস্ত্রের এক একটা ভাব থেকে 10 থেকে 12 রকম বিচার হয়। লগ্ন থেকে বিচার হয়, সে লোকটা আদৌ লাইফে কতটা সাকসেসফুল হবে। সেকেন্ড হাউস থেকে বিচার করা হয়, তার শ্বশুর বাড়ির লোকেদের সাথে তার কীরকম সম্পর্ক থাকবে। থার্ড হাউস থেকে বিচার করা হয় তার ভ্রাতৃস্থান। আমি খুব শর্টকাটে বলছি, কারণ এত বিস্তারিত বলে তো লাভ নেই। তার প্রভাব প্রতিপত্তি। চতুর্থ স্থান থেকে বিচার করা হয় তার গৃহসুখ, তার মাতৃসুখ। ফিফথ হাউস থেকে বিচার করা হয় তার সন্তান সুখ, তার এডুকেশন, হায়ার এডুকেশন, ডেফিনেটলি হায়ার এডুকেশন। এবং হায়ার এডুকেশনের বিচারটা কিন্তু 9th হাউস থেকেও হয়। তো 6th হাউস থেকে বিচার করা হয় আমাদের রোগ, রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ কতটা আমাদের মধ্যে আছে। 7th হাউস থেকে বিচার করা হয় আমাদের বিবাহিত স্থান বা আমাদের কনজিউগাল লাইফ কীভাবে হবে, তো এটসেট্রা। এই প্রত্যেকটা এক একটা ভাব থেকে কিন্তু 10 থেকে 12 রকমের বিচার হয়। ইনফ্যাক্ট আমার মনে হয় যে আমরা যখনই কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে আলোচনা করব, তো প্রথম আমাদেরকে কিন্তু দেখতে হবে 3টে কোন স্থান। 3টে কোন স্থান মানে লগ্ন 1 নম্বর, পঞ্চম 2 নম্বর, নবম 3য় নম্বর। এবং আবারও বলছি, যদি মূর্খের মতো আমরা তার চতুর্থ স্থান না দেখি, দ্বাদশ স্থান না দেখি, নবম স্থান না দেখি, বা একাদশ স্থান না দেখি, দ্বিতীয় স্থান না দেখি, তো এক্স্যাক্ট বিচারটা কিন্তু আমরা কোনো সময়ই করতে পারবো না। এবং অবভিয়াসলি নক্ষত্র, আমি যে চেয়ারে বসে কথা বলছি সেই চেয়ারটা কতটা স্ট্রং, বা সেই চেয়ারটা আদৌ আমার পক্ষে বসার মতো উপযুক্ত কিনা।
তো এগুলো বিভিন্ন রকম বিচার আছে। তো সমস্ত বিচারটা যদি আমরা একত্রিতভাবে না করতে পারি তাহলে কিন্তু প্রত্যেকের পক্ষেই খুব মুশকিল। যাই হোক, আজকের মতো আপাতত এই প্রোগ্রামটা স্টপ রাখছি। দেখুন, বিষয় তো আমি এসছিলাম আপনাদেরকে জেমোলজি নিয়ে কিছু জ্ঞান দিতে। জ্ঞান তো দেওয়ার ক্ষমতা আমার নেই, জ্ঞান একমাত্র ভগবানই দিতে পারে। বাট কিছু সাময়িক ধারণা, যে আমরা জেমস কিনতে গিয়ে বা পাথর কিনতে গিয়ে যে আমরা ঠকে যাই, বা কেউ আমাদেরকে ঠকাচ্ছে, তো সেটা কিন্তু আমরা ঠকবো না। কেননা মানুষের কিন্তু প্রত্যেকটা পয়সা অনেক কষ্টার্জিত। তো অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কিছু ধারণা দিয়ে দিচ্ছি একটাই কারণে, আমরা অনেক সময় না অনেক ভুল লোকের দ্বারা প্রতারিত হয়ে যাই। সেই প্রতারণাটা যেন ভগবান না করুক আমাদের ক্ষেত্রে হয়, ঠিক আছে? এবং অ্যাস্ট্রোলজি নিয়ে আরও অনেক অনেক ভীষণ সিক্রেট আলোচনা করব আপনাদের সাথে ভবিষ্যতে। তো আজকে এই অবধি থাক। পরবর্তী প্রোগ্রামে ডেফিনেটলি আমি একটা জিনিস নিয়ে বেসিক আলোচনা করব। সেটা হয়তো অনেকেরই সমস্যা হতে পারে বা খারাপ লাগতে পারে, কিন্তু বাট এগুলো কিন্তু জানা দরকার আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। নমস্কার, আজকে এই অবধি রাখলাম। ভালো থাকবেন।